আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করবো হচ্ছে সিওপিডির উপর। আব্দুল বাসারের শর্ট কেস বইটা থেকে একটু আলোচনা করা হয় সিওপিডি টেস্টের উপর। তো আসলে আমি সেখানে আছি সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো আমরা জানি অ্যাজমা সম্পর্কে কি জানতে। অ্যাজমা হচ্ছে রিভার্সিবল 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 কি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অবস্ট্রাকটিভ ডিজিজ কি কি আছে পালমোনারি ডিজিজের ভিতরে? যেমন আমরা জানতাম এ বি সি ডি ই এভাবে আমরা একটা নেমোনিক যেমন রাখতাম। এছাড়া হচ্ছে অ্যাজমা, বি দ্বারা ছিল ব্রঙ্কিওপ্টেসিস, স্পেলিংটা বুঝতে পেলাম, তারপরে দেখে নিলাম ক্রনিক ব্রঙ্কাইটিস, আর হচ্ছে এটা হচ্ছে এমফাইসেম। তো আমরা দুইটা জিনিসকে আগে মার্ক করবো, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেম। এই দুইটা জিনিসকে কি বলা হয়? এই দুইটা জিনিসকে একসাথে বলা হয়তো সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে অবস্ট্রাকটিভ ডিজিজ হচ্ছে চারটা: অ্যাজমা, ব্রঙ্কিওপ্টেসিস, তারপর ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ব্রঙ্কিওলাইটিসও হয় কিছু ক্ষেত্রে। আচ্ছা, তো এর মধ্যে অ্যাজমাটা হচ্ছে রিভার্সিবল, আর আমাদের সিওপিডি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল বাট বাট ফুললি রিভার্সিবল না, কিন্তু এটা হচ্ছে প্রোগ্রেসিভ সামনের দিকে। ইরিভার্সিবল না হলে আসলে এইভাবে এটাকে ডেসক্রাইব করছে যে নট ফুললি রিভার্সিবল, রিভার্সিবল, প্রোগ্রেসিভ। ওকে, আমরা আসি সিওপিডি জিনিসটা কি, ডেফিনেশন সম্পর্কে জানি। সিওপিডি সিওপিডি হচ্ছে ডিকশনের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে প্রিভেন্টেবল treatable disease which is characterized by mainly আমরা যে জিনিসটা হচ্ছে persistent air flow limitation হবে। কি হবে? air flow limitation, air flow limitation। সাত লাগবে হচ্ছে chronic inflammatory response। Okay, in the airways and lungs to noxious particle and gas, response to noxious particle and gas, এটা হচ্ছে সিওপিডি। তো আমরা প্যাথোতে সিওপিডি সম্পর্কে কিছু পড়ে আসছিলাম, যে এটা আসলে বেসিক আইডিয়াটা ফ্রম প্যাথোলজি থেকে কি করছিলাম। এখন মেডিসিনে কি করবো, প্যাথোলজি এবং প্যাথমা থেকে বুঝলাম আমরা এই টপিক্সটা, যে এখানে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, যার ফলে লাং ডাজ নট এমটি, লাং এমটি হতে পারে না, খালি হতে পারে না। যদি লাং খালি হতে না পারে তখন এখানে কি কন্ডিশনটা রেট করবে? লাং ডাজ নট এমটি, যার ফলে এয়ার ট্র্যাপিং হবে আমাদের। এই জিনিসটা আমরা সামনে আরো প্রপারলি
অ্যানালাইসিস করবো, তাহলে আমরা বেসিক প্রিন্সিপালসটা নিয়ে আলোচনা করব। The volume of air that can be forcefully expired is decreased. The forced vital capacity এটা ডিক্রিজ হবে। তারপর হচ্ছে FEV1 মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ডে এক্সপাইরেশন। হ্যাঁ, ফোর্সফুল এক্সপাইরেশন করলাম ফার্স্ট সেকেন্ডে, তখন এক সেকেন্ডের ভিতরে যতটুকু গ্যাস আমরা এক্সপাইর করতে পারবো ওইটাও রিডিউস হবে, যেহেতু এয়ার ট্রেটিং হয়ে যায়, এয়ার বাইর হয় না, তো এটাও রিডাকশন রিডাকশন হবে। তার মানে কি হবে, FEV1 বাই FBC একটা রেশিও করছেন না অবস্ট্রাকটিভ ডিজিজের ক্ষেত্রে, সেটা রিডিউস হবে। ওকে, এখন আমরা একটা বেসিক প্রিন্সিপাল সবসময় মনে রাখতে হবে, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে FEV1 আর FBC যে রেশিওটা, সেটা সবসময় 70% কম। এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, যেভাবে আমরা ফিজিওলজিতে পড়াশোনা করছি। ওকে, তো আমরা এখন পড়ি সিওপিডি সম্পর্কে আছে। তো সিওপিডি ডেফিনেশনটা কি বলছে, যে এটা প্রিভেন্টেবল ট্রিটেবল ডিজিজ যেখানে এয়ার ফ্লো লিমিটেশন হয় এন্ড ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স পাওয়া যায় ইন রেসপন্স টু নক্সাস পার্টিকেল এন্ড গ্যাস। ওকে, এটা হচ্ছে সিওপিডি। মেকানিজম অফ এয়ার ফ্লো লিমিটেশন ইন সিওপিডি, কিভাবে এয়ার ফ্লো লিমিটেশন হয়, মেকানিজমটা সম্পর্কে আমরা জানি। আমরা যে বললাম যে এখানে এয়ার ফ্লো লিমিটেশন, একটা একটা টপিকসে আলোচনা করি। এয়ার ফ্লো লিমিটেশন এখানে হচ্ছে আমরা জানি আমাদের যে এয়ারওয়ে, এয়ারওয়েতে কি থাকে, অ্যালভিউলাস আছে, রেসপিরেটরি ব্রঙ্কিওল, এই সেই অন্যান্য জিনিস আছে। তো এখানে হচ্ছে মিউকাস সিক্রেটিং কিড সেল থেকে গবলেট সেল থেকে, গবলেট সেল কি প্রোডাকশন করে, মিউকাস সিক্রেট করে। এই মিউকাসটা যেটা, সেটা মিউকাস প্রোডাকশন বেড়ে যায়, কারণ হচ্ছে গবলেট সেলের ভিতরে এর সাথে হাইপারট্রফি হয়, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া দুইটাই। হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া কি, হাইপারট্রফি হচ্ছে গবলেট সেল সাইজে বড় হয়ে যায়, আর হাইপারপ্লাসিয়া হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ গবলেট সেল। এই কারণে মিউকাস প্রোডাকশনটা কি হয়ে যায়, বেড়ে যায়। এটা হচ্ছে গবলেট সেলের মধ্যে। আরেকটা হচ্ছে কি, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। সিলিয়া গুলো কি করে, আমাদের যে কোনো একটা ফরেন বডি ধরেন একটা এন্টার করলো, তখন এখানে যে সিলিয়া গুলো আছে, সিলিয়া গুলো মুভমেন্ট করে সেই ফরেন বডিটাকে আমাদের বডি থেকে বাইরে বের করে দেয়। মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা কিভাবে রিডাকশন হবে, রিডিউস মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। তারপর আর কি হতে পারে, লস অফ ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। So লাংসের একটা একটা লাংস, লাংসের একটা বৈশিষ্ট্য কি একটা, যে লাংস সময় হচ্ছে একটা ইলাস্টিসিটি মেনটেন করতে চায়, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, এবং এর জন্য কি আছে, ইলাস্টিন আছে। ইলাস্টিনটাকে প্রোটিনেস, প্রোটিনেস। ইলাস্টিন কি, ইলাস্টিন হচ্ছে একটা প্রোটিন। যখন ইনফ্লামেশন হবে, ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো রিলিজ হয়, ধরে আমাদের এখানে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন, যার ফলে কি হচ্ছে, ইনফ্লামেটরি মিডিয়েটরস রিলিজ হচ্ছে। যেমন ধরলাম আমরা আসার পর সেটা কি রিলিজ করবে, সাইটোকাইন। সাইটোকাইন গুলো হচ্ছে নিউট্রোফিল আসবে, নিউট্রোফিলের কাছে
শো করবে। নিউট্রোফিল গুলা কি করবে, এটার রেসপন্সে প্রোটিনেজ বের করবে। এই প্রোটিনেজ কি করে, প্রোটিনেজ নামটা দেখে বোঝা যাচ্ছে এটা কি করতে পারে, প্রোটিন ব্রেকডাউন করে। প্রোটিন যদি ব্রেকডাউন হয়, প্রোটিন ব্রেকডাউন হয়, তো প্রোটিন যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে কি হবে, এটি ছিল ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কি করে, সাইটোকাইন রিলিজ করে, সাইটোকাইন হচ্ছে নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করবে, করে হচ্ছে প্রোটিনেজ রিলিজ করবে। এই প্রোটিনেজ হচ্ছে প্রোটিনকে ব্রেকডাউন করবে। তো আমাদের ইলাস্টিন যেটা, এটাকে বলছিলাম ইলাস্টিন, একটা প্রোটিন। ইলাস্টিন প্রোটিনের কাজটা কি, ইলাস্টিন লাংটাকে স্ট্রেচ করতে পারে, ইলাস্টিন লাংসকে স্ট্রেচ করতে পারে। তো লাংসের রিকয়েল টেন্ডেন্সি কে মেইনটেইন করে, আপনি বলছেন সরি, ইলাস্টিক। এখন যদি লাংয়ের এই ইলাস্টিক রিকয়েলটাকে মেইনটেইন না হয়, তখন কি হবে, তখন হচ্ছে এয়ার ট্র্যাপিং হবে, ট্র্যাপিং হবে। লাংস এয়ারটাকে বের করে দিতে পারতেছে না, তার ফলে লাংসের ভিতরে এয়ার জমা হবে, এটাকে তো বলা হয় এয়ার ট্র্যাপিং। ওকে, এই কারণে আমরা এয়ার ট্র্যাপিং এর কারণে কি পাবো, হাইপার ইনফ্লেটেড লাংস পাবো। এক্সরে যদি করি তখন আমরা পাবো চেস্ট এক্সরেতে হাইপার ইনফ্লেটেড লাংস, সাইজে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, and এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে এমফাইসেমাতে আমরা, যেমন এমফাইসেমাতে এয়ার ট্র্যাপিং বেশি। ক্রনিক ব্রঙ্কাইটিসের তুলনায় এমফাইসেমা আর ক্রনিক ব্রঙ্কাইটিস এই দুটো মিলে আমাদের সিওপিডি। ওকে, ধরলাম একটা নর্মাল ইন্ডিভিজুয়াল, এরকম মানুষ, তার ক্ষেত্রে হচ্ছে এয়ার ট্র্যাপিং আছে, তার চেস্ট ওয়ালটা বড় হয়ে যাবে, এন্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার দুইটাই বেড়ে যাবে, যার ফলে তার এই চেস্টটার ইন্টেরিয়র, আচ্ছা একটু লিখে দিই, এন্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়বে, তিন হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার বাড়বে, আর যার ফলে হচ্ছে তার মধ্যে আমরা পাবো হচ্ছে ব্যারেল চেস্ট। ওকে, ব্যারেল চেস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে পার্স স্লিপ ব্রিথিং, পার্স স্লিপ, পার্স স্লিপ ব্রিথিং, এই দুইটা জিনিস আমরা পাবো। ওকে, আমরা আবার পরবর্তী সামারি করবো, সমস্যা নেই। এখন আসি ক্লিনিক্যাল ফিচার্স অফ সিওপিডি। কিছু ফিচার্স এখানে আমার ভিতরে আলোচনা করে রাখা হয়েছে, তারপরে আবার আমরা নিয়ে আলোচনা করবো। প্রেজেন্টেশন হচ্ছে সিওপিডি। সিওপিডি হচ্ছে ইউজুয়ালি পেশেন্ট আমাদের কাছে আসবে কি, পেশেন্ট এইজ হচ্ছে 40 ইয়ার্স হচ্ছে বেশি, 40 বছরের চেয়ে বেশি হতে হবে, 40 বছর, এবং মেল হবে ইউজুয়ালি। এবং ইউজুয়ালি আমরা ম্যাক্সিমাম কেসে, মোস্ট কমন কেস হচ্ছে স্মোকার, অনেক দিন ধরে তাদের স্মোকিং এর একটা হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি। এবং আরেকটা ফিচার হচ্ছে কি, ক্রনিক কাফ, ক্রনিক কাফ এন্ড প্রোডাক্টিভ স্পুটাম।
আসলে আমরা পেশেন্টকে কোয়েশ্চেন করবো যে আপনার কাশির সাথে কি কফ আসতেছে কিনা। এটা হচ্ছে পেশেন্টকে কোয়েশ্চেনটা করতে হবে যে কাশির সাথে কফ আসছে কিনা, আসছে কিনা। আপনারা শুনে দিন। ওকে, আমাদের ক্ষেত্রে আরো কিছু কিছু একটা জিনিস পাবো, যেমন পেশেন্টের ব্রেথলেসনেস থাকবে, ব্রেথলেস, আবার থাকতে পারে হেমোপটাইসিস, মর্নিং হেডেক। মর্নিং হেডেকটা হয় আসলে পেশেন্টের যখন কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে যাচ্ছে, তখন পেশেন্টের মর্নিং হেডেক হয়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এই কন্ডিশনটা কি বলা হয়? হাইপারকেপটিক। কিভাবে হয় এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আবার আলোচনা করবো, কেন মর্নিং হেডেক হচ্ছে, কেন ব্রেথলেসনেস, কি কি সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, আরো কিছু কিছু ফিচার্স থাকতে পারে পেশেন্টের, যেমন মাসেল উইকনেস, এরপরে পেরিফেরাল ইডিমা থাকতে পারে, ইডিমা জেনারেলাইজড নট আছে পেরিফেরাল ইডিমা, ইনক্রিজ অস্টিওপোরোসিস, ওয়েট লস থাকতে পারে। অস্টিওপোরোসিস কেন থাকতে থাকে? এটা একটা বোনস ধরি আমরা, বলছে ক্যালসিয়ামটা বাইরে সার্কুলেশন চলে যাচ্ছে, ক্যালসিয়াম ব্লাডে চলে যাচ্ছে, আমরা কি পাচ্ছি পেশেন্টের ক্ষেত্রে? অস্টিওপোরোসিস মানে ইটের গুঁড়ার মতন নরম নরম হয়ে যায় বোনসটা, সহজে ভেঙে যেতে। আচ্ছা, আমরা রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানি। কি কি রিস্ক ফ্যাক্টর সিওপিডির ক্ষেত্রে আছে? যেমন একটা হতে পারে স্মোকিং, রুট কজ ধরা যেতে পারে। তারপর হচ্ছে ইনডোর আউটডোর এয়ার পলিউশন, অকুপেশন, লো বার্থ ওয়েট, লো সোসাইওইকনমিক স্ট্যাটাস, এগুলো পোস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে আছে একটা হয়তো বলে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এখানে আমরা আসি আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিনের কাজ আছে এখানে, এই যে প্রোটিনেজ আছে না, এই প্রোটিনেজটাকে ব্যালেন্স করার জন্য আমাদের লিভার একটা যেমনি রিলিজ করে, সেটার নাম হচ্ছে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন বা অ্যান্টি প্রোটিনেজ। ঠিক আছে, এই অ্যান্টি প্রোটিনেজটা এসে আবার এই প্রোটিনেজটাকে ভেঙে দেয়, যার ফলে আমাদের লাংসের ইলাস্টিক রিকল টেন্ডেন্সিটা মেনটেন হতে পারে। আলফা নিউট্রিশন আর অ্যান্টি প্রোটিনেজ, তাই না? ওকে, লিভার থেকে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন তৈরি হয়। তো এই আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকলে কি হতে পারে? তখন হচ্ছে প্রোটিনেজ বাইরে যেতে পারে, প্রোটিনেজ বাড়লে তখন ইলাস্টিন ভাঙবে, লাংসের ইলাস্টিক রিকল টেন্ডেন্সি কমবে, যার কারণে এয়ার ট্র্যাপিং হতে পারে। তো আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি যদি থাকে কোনো পেশেন্টের, সেটা আমরা ইয়াং পেশেন্টের ক্ষেত্রে মেইনলি হচ্ছে যদি আসে আমাদের তারপর তখন আমরা টেস্ট করে দেখতে পারি যে আলফা অ্যান্টিট্রিপসিন লেভেলটা কতটুকু আছে। এরপরে আসতে পারি আমরা বায়োফয়েল মাস একটা আছে, যেমন কেউ লার্কির চুলাই বা হচ্ছে যে গোবর দিয়ে যখন রান্না করে, তখন হচ্ছে তার ক্ষেত্রে সিওপিডি চান্সেস বেড়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে যাদের ক্ষেত্রে এয়ার পলিউশন ধরলাম, ইনডোর আউটডোর যেই জায়গায় হোক, এয়ার পলিউশনের কেস থাকতে পারে, লো সোসাইটি স্ট্যাটাস, লো বার্থ ওয়েট, এগুলো কম ইম্পর্টেন্ট উল্লেখ করবো। অর্গানিজম, কোন অর্গানিজমের কারণে আমাদের সিওপিডি হতে পারে, খুব ভালোভাবে ক্যালকুলেশন হতে পারে আপনার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, হিমোফিলাস ইন, আরেকটু হতে পারে কিসের জন্য, সেটা হতে পারে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া।
আর একটা আছে মারাজেলা ক্যাটারেলিস। ক্যাটারেলিস এইগুলো। সিওপিডির ক্ষেত্রে আমরা এই অর্গানিজম গুলাই দেখতে পারি, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া। পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে হচ্ছে যে আমরা ইনফ্লুয়েঞ্জা এন্ড নিউমোকক্কাল ভ্যাকসিনেশন দিতে হবে যাতে সিওপিডি আমরা প্রিভেন্ট করতে পারি। তো সিওপিডি মেইনলি যে কথাটা আমার বলা হয়নি শুরুতেই, সিওপিডি তে কি হচ্ছে, পেশেন্টের বুক ভরে শ্বাস নিতে কষ্ট এবং কি ছাড়তেও, শ্বাস ছাড়তেও কষ্ট। এটা হচ্ছে সিওপিডি পেশেন্টের মেইন যে কমপ্লেন্টটা নিয়েছি, সে বুক ভরে শ্বাস নিতে পারতেছে না, শ্বাস ছাড়তে পারতেছে না। তো সিওপিডি আরেকবার একটু বলি, এটাতে কি কি ছিল দুইটার নাম। এটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, যদি এখন আর এভাবে ভাগ করা হয় না। ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে এমফাইসেম। এমফাইসেম এখন আমরা জানি যে ক্রনিক ব্রঙ্কাইটিস কি আর এমফাইসেমা কি, ডেফিনেশনটা আগে। ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে কাফ এন্ড স্পুটাম, at least 3 month থাকবে, বছরে। এন্ড এবং consecutive 2 years ধরে থাকবে। কাফ এবং স্পুটাম এটা হচ্ছে অ্যাটলিস্ট 3 মাস সময় ধরে থাকবে, বছর, এবং কনজিকিউটিভ 2 ইয়ার্স ধরে থাকবে। ধরেন 2024 সালে, 25 সালে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কাফ এবং স্পুটাম, মানে কাফ এবং স্পুটাম ছিল, প্রচন্ড প্রোটিক কাফ ছিল। 2026 সালেও ধরেন আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এইভাবেই ধরলাম আর কি, আপনার কাফ এবং স্পুটাম আছে, তাহলে মানে প্রোটিক কাফ আছে। তাহলে আমি এটাকে কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এমফাইসেমা, এমফাইসেমা কি, এমফাইসেমার ক্ষেত্রে আমরা প্যাথোলজিতে সংজ্ঞাটা শিখছিলাম হচ্ছে abnormal permanent dilatation of bronchial wall, distal to terminal bronchial, and destruction of their wall, হ্যাঁ, এখানে destruction হয়ে যাবে। তো আমরা ক্লাসিফিকেশন আছে সিওপিডির, স্টেজের ক্লাসিফিকেশন বলতে পারি আমরা। সিওপিডির ক্লাসিফিকেশনটাকে জানি, এটা হচ্ছে গোল্ড ক্লাসিফিকেশন বলা হয়। এই ক্লাসিফিকেশন গোল্ড ক্লাসিফিকেশন বা গোল্ড ক্রাইটেরিয়া অফ সিওপিডি। সিওপিডি যে অবস্ট্রাকটিভ ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাহলে এখানে হচ্ছে এফইভি1 লাং ফাংশন টেস্ট আমরা কি বলবো, আমরা চার্জ এফইভি1 বাই এফভিসি রেশিও যেটা আছে সেটা হচ্ছে সবসময় 0.7 এর চেয়ে কম হবে। এখন মাইল্ড সিওপিডি, মডারেট সিওপিডি, সিভিয়ার এন্ড ভেরি সিভিয়ার, এই চারটা ভাগে আমরা করতে পারি।
নর্মাল থাকতে পারে, ঠিক আছে? তো মাইল্ড কখন বলবো আমরা? যখন হচ্ছে FeV1 5 সেকেন্ডে যে এক্সপাইরেশন করলাম আমরা, সেটা যদি মোর দেন অর ইকুয়াল টু 80%, 80% যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো মাইল্ড। মডারেট কখন বলবো? মডারেট বলবো যখন FeV1 50 to 79%। সিভিয়ার কখন বলবো? যখন FeV1 30 to 49%। আর হচ্ছে FeV1 যখন লেস দেন 30% হয় তখন এটাকে আমরা কি বলবো? ভেরি সিভিয়ার। কিন্তু সবগুলো কেস আছে FeV1 বা FVC রেশিও যেটা, এটা হচ্ছে 0/7 এর চেয়ে কম। এই জিনিসটা বুঝতে পারলাম এবার মধ্যে। সামনে আরো অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করবো। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন, টেস্ট টেস্ট, কেমিক্যাল বয় ফান্ড থেকে অন্য অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেটা দেখার জন্য আমরা চেষ্টা করবো। দেন আমরা ইয়ে করতে পারি স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রিতে আমরা চেষ্টা করবো, ট্রাই করবো হচ্ছে FeV1 বা FVC রেশিও 70% এর কম কে। এরপর পালস অক্সিমেট্রি, অক্সিমেট্রি লেভেলটা নিয়ে চেক করবো। 93% যদি কম হয় তাহলে সিভিয়ার COPD। বাসায় তখন কি করতে হবে আমাদের? বাসায়ও অক্সিজেন ইউজ করতে হবে। এরপর আমরা যে কেমিক্যাল ক্রাইটেরিয়া বললাম, কোল ক্রাইটেরিয়া, যদি আমরা ক্লাসিফাই করবো যে এটা কোন ধারায় পড়ে। আচ্ছা, এইটা আপাতত বেসিক আইডিয়া দিয়ে ইনভেস্টিগেশন কি কি করবো। একটা জিনিস আমি বাদ দিয়েছিলাম এটার জন্য, ডেথলেস মিস। তাইলে কি আমরা বলবো যে COPD হতে পারে? এসনোট হতে পারে, এসনোট একটু ব্রেথলেসনেস থাকে। নিউমোথোরাক্স এখানেও থাকতে পারে। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, পালমোনারি ইডিমা, এই কেসগুলোতে আমরা হতে পারি। আচ্ছা, আর COPD ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে একটা জিনিস তুলে ধরা হয় না, সেটা হচ্ছে COPD একটা ফিচার মনে রাখতে হবে ক্লিনিক্যাল ফিচারে, নো প্রিভিয়াস হিস্ট্রি অফ এজমা। এজমার কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকবে না। আর লাং সাউন্ডের ভিতরে আমরা কি কি পাবো? রিপিটেশন অ্যান্ড হুইস, এগুলো কমনলি পাবো। টাঙে সায়ানোসিস পাইতে পারি। আর হচ্ছে ফার্স্ট লিপ ব্রিথিং। ওকে, এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে পাবো COPD।
যখন সিওপিডি শেষ হয়। আচ্ছা, আমরা একটু শুরু করতেছি। আমরা এমফাইসিন নিয়ে একটু আলাদা ডিসকাস করলে কেমন হয়। আচ্ছা, এমফাইসিন এমফাইসিন টাইপ গুলো ঠিক আছে। এমফাইসিন টাইপ হচ্ছে সেন্ট্রি লোবুলার, পেন এসিনার, প্যারাসেপ্টাল আর ইরেগুলার। এখানে সেন্ট্রি লোবুলার যেটা, এটা হচ্ছে আমরা পাই স্মোকার জাতীয়। পেন এসিনার পাই আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে। ডেফিসিয়েন্সি থাকে। ওকে, তো এখন এই জিনিসটা জানানোর জন্য প্রিকশনস এমফাইসিমাতে কি কি ছিল। আর এমফাইসিমা হচ্ছে মেইনলি কি ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলার এয়ারস। এখানে লস অফ ইলাস্টিক রিকয়েল and collapse of airway। আর এখানে হচ্ছে মেইনলি একটা আরেকটা জিনিস প্রমিনেন্ট, যে জিনিসটা প্রমিনেন্ট এটা হচ্ছে এমফাইসিমাতে হচ্ছে ইমব্যালেন্স অফ প্রোটিয়েজ and antiproteins। কারণ antiprotease বা alpha 1 antitrypsin যেটা নিউট্রালাইজ করে ফেলে কি প্রোটিয়েজকে। আচ্ছা, তো এরপর এখানে একটা ব্যালেন্স বজায় থাকতো, কিন্তু এমফাইসিমাতে হচ্ছে ইমব্যালেন্স এখানে প্রোটিয়েজ আর অ্যান্টিপ্রোটিয়েজ। কারণ এক্সেসিভ ইনফরমেশন হইতে পারে, যার কারণে প্রোটিয়েজ বাইরে যেতে পারে, অথবা এক্সেসিভ ইনফরমেশন ইনফরমেশন প্রোটিয়েজ বাড়াইতে পারে, অথবা আলফা 1 অ্যান্টিট্রিপসিন ট্রিপসিন ডেফিসিয়েন্সি পেতে পারে। এই দুই কারণে হচ্ছে এই ইমব্যালেন্সটা ক্রিয়েট হইতে পারে। আচ্ছা, আমরা এখন এক্সেসিভ ম্যানেজমেন্ট কিভাবে হবো, কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সিএপি। সিওপি এর আমরা কমপ্লিকেশন গুলো জানি। সিপিটি কি কি কমপ্লিকেশন হতে পারে, যেমন পালমোনারি হাইপারটেনশন এক নম্বরে, দুই হচ্ছে কর পালমোনারি, ওগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। রেসপিরেটরি ফেলিওর, সেকেন্ডারি ইনফেকশন, পলিসাইথেমিয়া,
ওকে, ইনভেস্টিগেশন কি কি করবো ম্যানেজমেন্টের আমরা ইনভেস্টিগেশন করলাম আরেকবার রিচেক করি এটা কমপ্লিট হয় না ফার্স্টে সিরিজে তারপরে আমরা চেস্ট এক্সরে যেটাই করে চেস্ট এক্সরে সিরিজ এটা কি কি দেখা যায় সিরিজ ইনফেক্ট করে পলিসাইথেমিয়া এন্ড ইনক্রিজড পেক্সেল ভলিউম ইসিপি এখন কেন পলিসাইথেমিয়া ভাই এটা একটা কারণ হচ্ছে আমরা যে কন্ডিশনটা হচ্ছে হাইপোক্সিয়া মানে ডিক্রিজ অক্সিজেন ইন টিস্যু লেভেল অক্সিজেন কমে যাচ্ছে টিস্যু লেভেল আর আরেকটা জিনিস হচ্ছে কি হাইপোক্সিমিয়া হাইপোক্সিমিয়া এখানে কি হয় টিস্যু লেভেলে না এখানে এই দুটো জিনিস খুব বেসিক ডিফারেন্স বুঝতে হবে আমাদের আর্টেরিয়াল অক্সিজেন বা ব্লাডে অক্সিজেন যদি কমে যায় তখন তাকে বলে হাইপোক্সিমিয়া এই দুটো হচ্ছে বেসিক অক্সিজেন কমে গেলে আমাদের কি হবে কিডনি কিডনি থেকে কি হবে ইরিথ্রোপয়েটিন রিলিজ হবে কমে যাবে ইপিও ইরিথ্রোপয়েটিন যার ফলে হচ্ছে আরবিসি বাড়ে আরবিসি যদি বাড়ে তাহলে তাকে কি বলে আমরা কন্ডিশনটাকে পলিসাইথেমিয়া চেস্ট এক্সরে দেখবো আমরা কি কোনো প্যাথোলজি অন্য কোনো প্যাথোলজি আছে কিনা সেটা দেখবো মেইনলি আর হচ্ছে কি চেস্ট এক্সরে মেইনলি কি দেখবো ইনকেস ট্রান্সলুসেন্সি লো ফ্ল্যাট ডায়াফ্রাম তারপর হচ্ছে টিউবুলার হার্ট widening of intercostal space এই জিনিসগুলো দেখা যাবে এটা আমি নেক্সট ক্লাসে একটা অনেকগুলো চেস্ট এক্সরে ছবি দেখে এগুলো শিখে দিচ্ছি তারপরে আছে ইসিজি ইসিজিতে আমরা কি পাবো নর্মাল পাবো এজ ইউজুয়াল বাট ইন কর পালমোনালি হচ্ছে মেনলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কিছু ফিচার পাইতে পারি যার কারণে হতে পারে কি যে আপনার পি পালমোনালি পি ওয়েভটা যেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে রাইট এট্রিয়াল হাইপারট্রফি ডেভেলপ করতে পারে যার ফলে পি ওয়েভটা টল হয়ে যেতে পারে পি ওয়েভ বড় হয়ে যাবে যার ফলে প্রি পালমোনালি বলা হয় এটাকে এটা আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র এখানে জেনে রাখি এরপর ইকোতে আমরা ইকোকার্ডিওগ্রাফিতে আমরা পালমোনারি ফিচার এরপর পালমোনালি কি এটা নিয়ে আলোচনা করব লাং ফাংশন টেস্ট খুবই ইম্পর্টেন্ট in HBV1 by FVC ratio 70% কম পাইলে বুঝবে এটা obstructive disease তারপর bronchodilator reversibility test করবো করার পর দেখবো যদি রিভার্সিবল হয় তাহলে অ্যাজমা আর যদি রিভার্সিবল না হয় তাহলে এটা হচ্ছে সিওপিডি এরপর আসি পিক এক্সপিরেটরি ফ্লো রেট PEFR এটা আমরা চেক করবো পেশেন্টের এটাও রিডিউসড থাকবে পিক এক্সপিরেটরি ফ্লো রেট রিডিউস থাকবে এন্ড সবার শেষে আমরা হচ্ছে ব্লাড কেস অ্যানালাইসিস এবং with the partial pressure of oxygen reduce, partial pressure of carbon dioxide normal or increase হতে পারে পিএইচ কমে যাবে যার ফলে অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে
এগুলো দেখলাম। এরপর হচ্ছে যে হাই রেজলিউশন সিটি স্ক্যান, এইচআর সিটি, আমরা এগুলো করি না এখন আর, লাগে না তো কিছু। স্পুটাম এক্সামিনেশন আর আলফা ওয়ান ইন্টিট্রিপসিন দেওয়া। আলফা ওয়ান ইন্টিট্রিপসিন কাদের ক্ষেত্রে দেবো? যদি ইয়াং পেশেন্ট হয়, ইয়াং নন স্মোকার পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে আমরা। ওকে, এই ক্লাসটা এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো 7 minutes by for pulmonary and I don't know chronic bronchitis, emphysema and so on.